আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা প্রজেক্ট করছেন? 6 জন। জি স্যার, চেষ্টা করেছি। 13তে অনেকে সাবমিট করছেন, আচ্ছা সমস্যা নেই। আপনাদের প্রতিটা পেজ 3টা করে ভার্সন ছিল এবং 3 পেজ, তার মানে 9টা। আর তো একটা পেজ করে ভাগছে। রাফি রাফি জয়েন করছেন? এই যে আল রাফি। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে মোটামুটি। আচ্ছা, এই ফুটারটা দেখেন, এই কালারটা কিন্তু একটু কনফ্লিক্ট করতেছে। হ্যাঁ, এটা চাইলে একেবারে লাইট রাখবেন অথবা আরও বেশি ডার্ক করে দিবেন। হ্যাঁ, গ্রে কালারটা এখানে যাচ্ছে না। আচ্ছা, এই জায়গাটা কাজ করতে পারেন, এই টেক্সটটাকে আলাদা করে উপরে রাখলেন আর নিচে শুধু ইমেজটা থাকবে আর কি, যখন ডিভাইস চেঞ্জ হবে। এটা কোনটা? ফোন ভার্সন। সার্চ, এই সার্চ বাটনটার মধ্যে দেখেন সিমিলারিটি নাই কিন্তু। তাহলে এই ধরনের বাটন যখন ব্যবহার করবেন, হ্যাঁ, ড্রপডাউনের সাথে, তখন কি করতে হবে? বাটনের সাইজটা এরকম থাকবে, কিন্তু বড় হয়ে যাবে। ঠিক আছে, এই বাটনটা বড় হবে আর এইটার সাইজ সেম থাকবে, শুধুমাত্র কালার এবং টেক্সট আলাদা। হ্যাঁ, সিটিএ বাটন এগুলো। এখানে বর্ডার, তারপরে আবার হচ্ছে আপনার শ্যাডো, দুইটা একসাথে রাখা যাবে না। বর্ডারটা উঠিয়ে দেবেন, শ্যাডোটা আরও বেশি কমাই দেবেন। 18% থেকে 25% বর্ডারটা, সরি ইয়াটা, শ্যাডোটার অপোজিটে রাখবেন। এখানে আউটার গ্লোটা ঠিক আছে, রাখতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, লোগোটার অ্যালাইনমেন্টটা মিডল করে দিন তাহলে এখানে, বা এখানে এটার সাথে লেফট অ্যালাইন করে দিন। হ্যাঁ, এটা একেবারে এখানে চলে আসে, অথবা আপনার এই কন্টেন্টগুলোকে গ্রিডের সাথে অ্যালাইন করে দিতে পারেন, লোগোর সাথে। হ্যাঁ, তাহলে সেগমেন্টটা ঠিক থাকবে। এটা হচ্ছে ট্যাব ভার্সন। ঠিক আছে, এই যে সার্চ বাটনটা ঠিক করে দিতে হবে। আর এগুলোকে একটু ছোটো করবেন। হ্যাঁ, দুই পাশে জায়গা অনেকটা বেশি নিয়ে নিচ্ছে জোনারটা। এই যে এখানের কারেকশনটাতে বলিয়ে দিলাম। আচ্ছা, বাটনটা ঠিক করে নিতে হবে। এটা সুন্দর হয়েছে।
এটার ফুটার কোথায়? ডিজাইনটা ভালো হয়েছে এটা, কিন্তু একটা পেজ কেন, আরও কই? মক আপ করছেন কেন? মক আপ তো করতে বলি নাই, জাস্ট ক্যারোসেলগুলো ঠিক আছে, চলে। ওকে, এখানে ডিটেলসে বেশি হয়ে গেছে, 2 লাইন কি 2.5 লাইন রাখবেন এখানে, যেহেতু ডেমো কন্টেন্ট, 2 থেকে 2.5 লাইন, এই বাকিগুলো কেটে দেবেন। এই জায়গাটা অনেক বেশি গার্বেজ দেখা যাচ্ছে, এটা কমাই দিবেন। আর এই বর্ডারটা ডিম হয়ে যাবে, লাইক কালারটা, যে প্লেস হোল্ডার কালার যেগুলো ব্যবহার করছেন ওই টাইপের একটা কালার চলে আসবে প্রতিটা বর্ডারে। এই বর্ডারও সেম। এটাকে শেষ করেন না কেন? এইটুকুর পরে কি আর, এই জায়গাতে কারেকশন আছে, হ্যাঁ, এই ফুল প্রজেক্টটা শো করবে। আচ্ছা, প্রোডাক্ট সিঙ্গেল পেজ, ক্যাটাগরি বেডস, ডাবল বেডস, এই যে বর্ডার ঠিক করবেন। এখানে গ্রিড ফলো করছেন, এই জায়গার স্পেসটা কম মনে হচ্ছে, 24 থেকে 16 পিক্সেল থাকবে এখানে ফোনে। আচ্ছা, কেন এটা তো আমি আগেই বলে দিছি যে আপনার রিসার্চ করা ডাটার উপরে করতে হবে।
এটা সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে অ্যাকর্ডিয়ন ইউজ করছেন না? গুড, এটা মডার্ন ডিজাইন অ্যাকর্ডিয়নটা। প্রোটাইপ করে ফেলছেন? আচ্ছা ঠিক আছে, সুন্দর হয়েছে। মাহির কাজগুলো অনেক ভালো হয়েছে। আপনার ইয়েটা ফিগমার ফাইলটা শেয়ার করেন তো, ফিগমার লিঙ্কটা শেয়ার করবেন। এটা অতটা ভালো হয় নাই, ঠিকই। ডক্টর ফাইনি দেখেন কি ধরনের কালার ইউজ করছেন। যে ব্যাকগ্রাউন্ড যে দিছেন, এটা এই ব্যাকগ্রাউন্ডের কারণে দেখেন কতটা খারাপ লাগতেছে। ডিজাইনটা দেখলে তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তাহলে আপনার কাছে যদি খারাপ লাগে, ইউজারদের কাছে তো আরও বেশি খারাপ লাগবে দেখতে। এই জন্য এই ধরনের কালার ইউজ করা যাবে না। ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করে একদম ক্লিন রাখবেন ব্যাকগ্রাউন্ড। আর যেহেতু গ্রেডিয়েন্ট নিয়ে আপনাদের অতটা আইডিয়া নাই, একেবারে বিগিনার, সলিড কালার ব্যবহার করবেন, সব থেকে বেটার হবে এটা। যে গ্রেডিয়েন্ট ইউজ করবেন না, একেবারে সলিড বাটনের মধ্যে। আর উপর দিকটা ঠিক ছিল, শুরুটা মোটামুটি ভালো করছিলেন, এরপরে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করে একটু নষ্ট হয়ে গেছে। এই যে ফন্টগুলোর সাইজ বেশি আছে, আপনাদেরকে প্যাটার্ন দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, 14 থেকে 16 পিক্সেল। ফোনের আপনারা 14 ইউজ করতে পারেন, আর ওয়েব ভার্সনগুলোতে বা ডেস্কটপ ভার্সনগুলোতে হচ্ছে কি 16 পিক্সেল ইউজ করবেন। এর নিচে হলে ওটা রিডেবল হয় না অতটা। এই ডেস্কটপ ভার্সনের এই অবস্থা। আচ্ছা জিহাদ হোসেন, আপনার ডিজাইন ইমপ্রুভ করতে হবে, হ্যাঁ। জি স্যার, আমি চেষ্টা করবো স্যার। ঠিক আছে। গুড, হিরো সেকশনটা সুন্দর হয়েছে। এরপর হচ্ছে ক্যাটাগরি, অ্যারাইভাল, ব্যানার। এই জায়গাটা তো মাখিয়ে ফেলছে, না নষ্ট হয়ে গেছে একদম। এই পর্যন্ত ঠিক ছিল। ফার্স্ট ডেলিভারি, আচ্ছা কিছু নতুন নতুন নিয়ে আসতে চাচ্ছিলেন, বাট এই জায়গাটা আর একটু ভাবেন এটা নিয়ে, হ্যাঁ। ডিফারেন্ট কিছু করতে গিয়ে আসলে কেমন যেন লাগতেছে। এটা ভিজুয়াল এরর মনে হচ্ছে আর কি, হ্যাঁ। আইকনগুলো ছোট করেন, উপরে রাখার দরকার নেই, একটু ডিস্টেন্স রাখেন।
ওভারঅল খারাপ না, সুন্দর হয়েছে এটাও। এটাকে ক্যারোসেল করে দিতে পারেন এখানে, অটো লেআউট করে জাস্ট ফ্রেমটাকে ক্লিপ কন্টেন্ট করে দেবেন, তাহলে কী হবে, এই জায়গাটা বাইরে থাকবে না, ভিতরে চলে যাবে। ঠিক আছে, স্যার আমার একটু ফিগমায় কাজ করতে সমস্যা হইতেছে। ঠিক আছে, মানে দেখুন পরে। এই জায়গাটা তো ঠিক আচ্ছা নাই। নিউজলেটার এখানে একটা সাবমিশন বাটন থাকবে, আর যে প্রেজেন্টেশন করছেন এখানে একটা অ্যারো থাকতে হবে, ইন্ডিকেটর। এই যে এখানে তো এরর আছে। ঠিক আছে, এখানে ছবিটা চ্যাপ্টা হয়ে গেছে, ইমেজটা চ্যাপ্টা করে ফেলছেন, এটা করা যাবে না। আচ্ছা, এবার আমরা আজকে একটু পোর্টফোলিও, সরি, প্রোটোটাইপটা একটু দেখব, যে প্রোটোটাইপটা কেমনে হয়, কিভাবে এটা ইমপ্লিমেন্ট করে। আচ্ছা, আরেকটা প্রজেক্ট দিয়ে করে দেখি। আচ্ছা, একটু ওয়েট করেন, আপনাদের আরেকটা স্লাইড দেখাইতে হবে। আচ্ছা, জিনিসগুলো একটু দেখেন, তাহলে আপনাদের ইউআই ডিজাইন করতে একটু সুবিধা হবে। ইউআই ডিজাইন এলিমেন্ট সম্পর্কে একটু এখানে বলা আছে কোনটাকে কি বলে, এবং এলিমেন্টসগুলোকে আসলে কিভাবে প্রেজেন্ট করতে হয়। বেন্টো মেনু, তো এই ধরনের মেনুগুলো আপনারা কিন্তু সচরাচর দেখে থাকেন। এই ফুল গ্রুপটাকে বেন্টো মেনু বলা হয়। যেমন এইটা হচ্ছে বেন্টো, এই যে অনেকগুলো ডট, এখানে 9টা ডট আছে। তো এই 9টা ডটগুলো মিলে একটা মেনু প্রেজেন্টেশন যখন তৈরি হয় সেটাকে বলা হয় বেন্টো মেনু। এটা হচ্ছে হ্যামবার্গার, এটা হচ্ছে অল্ট বার্গার, এভাবে করে। এটা হচ্ছে মিট বার্গার, এটা হচ্ছে কবাব, এটা হচ্ছে ডোনার। তো এইগুলো বিভিন্ন জায়গায় যখন মেনুটা শর্ট হয়ে আসে, নেভিগেশনটা, তখন ওই জায়গায় ফুল মেনুগুলোকে নেভিগেট না করে এই আইকনের মাধ্যমে নেভিগেট করা হয়। যেমন ফোন ভার্সন অথবা ট্যাবলেট ভার্সনে যখন যায় তখন হচ্ছে এইগুলো ইউজ করতে হয়। তাহলে এই গ্রুপটাকে কী বলে, বেন্টো মেনু। এরপর হচ্ছে ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্ব কোনটা, আমরা যখন কোনো কিছু ভিজিট করি, এটা কিন্তু অনেকে ইউজ করছেন আজকের ইয়াতে যেটা দেখলাম আর কি। তাহলে আগে থেকে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানেন। ধরেন আপনি এই মুহূর্তে কন্ট্যাক্ট পেজে আসেন, তাহলে কন্ট্যাক্ট পেজে তো আপনি শুরুতেই ল্যান্ড করেন নাই, তাই না? হোম পেজে ল্যান্ড করছেন, ওইখান থেকে কন্ট্যাক্ট পেজে আসছেন। তো এই কন্ট্যাক্ট পেজে আসার জন্য কতগুলো ট্রানজিট আপনি এখানে পার করে আসছেন সেগুলো এখানে দেখা যাবে। মাই অ্যাকাউন্ট থেকে প্রোফাইল থেকে ধরেন এই যে চেঞ্জ মাই পাসওয়ার্ড, এখানে চলে আসছেন। তাহলে আপনার জার্নিটা এখান থেকে আপনি ভিজুয়ালাইজ করতে পারতেছেন যে এই যে একটা প্রিভিউ, এটাই মূলত ব্রেড ক্রাম্ব বলা হয়। প্রতিটা পেজের মধ্যে ব্রেড ক্রাম্ব থাকে। বাটন, আচ্ছা, এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। বাটনের মাধ্যমে মূলত ইউজার কোনো একটা অ্যাকশনে যায়। তো অ্যাকশনে যাওয়ার জন্য মূলত বাটন। যেমন কোনো কিছু আপনি লিখলেন, সাবমিট করবেন, এই যে একটা সিটিএ বা একটা কল টু অ্যাকশনে যাবেন, সেই অ্যাকশনে যাওয়ার জন্য মূলত কোনো একটা বাটন ইউজ করে তাকে সাবমিশনে নিতে হবে বা সাবমিট করাইতে হবে। কার্ড, আচ্ছা, কার্ড হচ্ছে ছোট্ট একটা
অ্যাকশনেবল কোনো কিছু একটা ডিসিশন নিবে সেখানে। যেমন আপনার যদি কোনো প্রোডাক্ট রিলেটেড সার্ভিস থাকে, তাহলে যদি ধরেন 5টা প্রোডাক্ট আছে, প্রতিটা প্রোডাক্টের জন্য একটা কার্ড হবে। ওই একটা কার্ডের মধ্যে একটা প্রোডাক্টের ইন্ট্রোডাকশন থাকবে আর কি। প্রোডাক্টের নাম থাকবে, প্রোডাক্টটা কতবার সেল হয়েছে সেটা থাকবে, তারপর প্রোডাক্টের প্রাইস, সব কিছু মিলে একটা কার্ড। দ্বিতীয় কার্ডের মধ্যে ওই প্রোডাক্ট নিয়ে কোনো ইনফরমেশন থাকবে না, দ্বিতীয় কার্ডে কী থাকবে, ডিফারেন্ট একটা প্রোডাক্ট নিয়ে ইনফরমেশন থাকবে। তো এটা প্রোডাক্ট রিলেটেড হতে পারে। কার্ডগুলো কোনো ইনফর্মাল কার্ড হতে পারে, হ্যাঁ, ডিপেন্ড করে হচ্ছে আপনার ডাটার উপরে। হ্যাঁ, তবে কার্ডগুলো দেখতে এরকম হয়, এই যে এরকম হয়, ছোট্ট একটা বক্সের মতো এরকম হয় কার্ডগুলো। ক্যারোসেল হচ্ছে এরকম, দেখা যাচ্ছে পাশাপাশি অনেকগুলো কন্টেন্ট বসাইতে হবে, বাট নিচে বসানো যাবে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে ক্যারোসেল করে দিলে হয় কি, আপনি এই জায়গাটুকুর মধ্যে, অর্থাৎ হাইট আপনি এতটুকুই ব্যবহার করলেন, ক্যারোসেল করলে হবে কি পাশাপাশি অনেকগুলো কন্টেন্ট বসানোর পর আপনি এভাবে ট্যাপ করে করে পরের কন্টেন্টগুলো দেখতে পাবেন। এটা হচ্ছে ক্যারোসেল বলে। এটা চেক বক্স। তাহলে যখন আনচেক থাকবে তখন দেখতে এরকম, চেক বক্সটা যখন চেক করা হবে, ইনফরমেশন সাবমিট করা হবে, তখন হচ্ছে এইরকম একটা কনফার্মেশন চেক চলে আসবে। ড্রপডাউন কী জিনিস? ড্রপডাউন হচ্ছে কোনো একটা মেইন মেনুর আন্ডারে সাব মেনু আর কি, সাব টাইটেল বা সাব মেনু থাকে। তো ক্লিক করার পর অ্যারোতে ক্লিক করার পর যে মেনুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ড্রপডাউন। নিচের দিকে ড্রপ করে মেনুগুলো শো করতেছে, এটা হচ্ছে ড্রপডাউন মেনু বলে। ফর্ম, বিভিন্ন ধরনের ইনপুট বক্সগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো ফর্ম দিয়ে তৈরি করা হয়। হ্যাঁ, কন্ট্যাক্ট ফর্ম, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ফর্ম থাকে। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে অ্যাকর্ডিয়ান, যে প্রথমে এটা শুধুমাত্র কোয়েশ্চেনটা দেখা যায়, যখন ক্লিক করে তখন এটা এক্সপ্যান্ড হয়ে অ্যান্সারটা দেখা যাচ্ছে। তাহলে আপনারা মাহি না কে যেন একটা জায়গায় অ্যাকর্ডিয়ান ইউজ করছিলেন, ওইটা হচ্ছে প্রজেক্টে না কিসে যেন কোনো একটা সেকশনের মধ্যে। যাই হোক, ব্যাজ, এগুলো ব্যাজ আইকন, এই ব্যাজের মধ্যে বিভিন্ন ধরনের নোটিফিকেশন শো করে। আচ্ছা, পেজিনেশন হচ্ছে এটা। তাহলে পেজিনেশনের জন্য আলাদা একটা ছোট্ট সেকশন রাখতে হয়, নেক্সট, প্রিভিয়াস, এটা আপনি লিখেও রাখতে পারেন অথবা অ্যারো সাইন ব্যবহার করো এই জিনিসটা করে ফেলতে পারেন। অবশ্যই আপনার এখানে নাম্বারগুলো এইভাবে হাইলাইট থাকতে হবে, যেটা সিলেক্টেড থাকবে সেটা যাতে ইউজার বুঝতে পারে যে আমি এখন কোন পেজে আসি, 1 নম্বর পেজে বা 3 নম্বর পেজে, ওইটা এইভাবে হাইলাইট করে দিতে হবে। অথবা আপনি নিচে এরকম একটা ইন্ডিকেটর রাখতে পারেন, কারেন্ট পেজ 4। টোস্ট নোটিফিকেশন, এই ধরনের কিছু নোটিফিকেশন আপনারা দেখতে পান, ফোনেও আসে, আবার ওয়েব ভার্সনেও দেখা যায়। পপ আপ নোটিফিকেশনও বলতে পারেন এটাকে। অর্থাৎ কোনো একটা ইনফরমেশন মানে সাকসেসফুলি কমপ্লিট করার পর, সাবমিট করার পর এই মেসেজটা চলে আসে। এটার মাধ্যমে আপনি বুঝতে পারেন যে আমি এতক্ষণ যেই টাস্কটা কমপ্লিট করলাম সেটা পারফেক্টলি সাবমিট হয়েছে। আর যদি কিছুই না দেওয়া হয় তখন কিন্তু আপনি কনফিউজ থাকবেন যে আসলে সাবমিট হইলো কি হইলো না, তখন কিন্তু আপনি দ্বিতীয়বার আবার সাবমিট করতে যাবেন একই ইনফরমেশন, কারণ আপনার মধ্যে কনফিউশন থাকবে যে মনে হয় নাই, এই জন্য তো কিছু আসলো না। তাহলে এটা ইউজারকে একটা কনফার্মেশন মেসেজ দেওয়া আর কি। টগল, এইগুলো হচ্ছে টগল সুইচ, জাস্ট টগল করলে অন হবে, আবার টগল করলে বন্ধ হয়ে যাবে এই সার্ভিসটা, এরকম। রেডিও বাটন, এই যে ছোট ছোট বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো রেডিও বাটন বলে, ঠিক আছে। ক্লিক করলে ভিতরের জিনিসটা কী হবে, মানে খালি জায়গাটা ফিল হয়ে যাবে এরকমভাবে, আর এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এগুলো হচ্ছে লোডার। হ্যাঁ, লোডার বলে এগুলোকে, বিভিন্ন স্টাইলে লোডার হয়। আপনার মেইন লোগোর আইকন দিয়ে, ফ্যাব আইকন দিয়ে লোডার হতে পারে, বা ওইটার বাইরেও ডিফল্ট কিছু লোডার থাকে, সেগুলো ইউজ করা যেতে পারে। সো লোডার অনেক সময় ডিজাইন করে দিতে হয়, সিম্পলি যে কোনো আইটেমের লোডার ডিজাইন করে দিতে, রেক্টেঙ্গেল দিতে পারেন, রাউন্ডেড দিতে পারেন, বা ব্র্যান্ডিং যেটা থাকে লোগো আইকন ওইটা দিয়েও লোডার তৈরি করে দেওয়া যায়। সাইড বার, এইটা হচ্ছে সাইড বার, এগুলোকে সাইড বার বলে।
এখন অনেক জায়গায় আপনারা সাইড বার দেখবেন, এই পাশে রাইট সাইডে থাকে, লেফট সাইডে থাকে, তাহলে এটাকে কি বলবে? আমার মেইন যে ফিল্ড, এটার আশেপাশে যত কিছু থাকে সেটা রাইট সাইড হতে পারে, লেফট সাইড হতে পারে, সেটাকে আমরা সাইড বার বলবো। তারপর হচ্ছে সার্চ ফিল্ড, এটা হচ্ছে সার্চ ফিল্ড, এটা তো সবাই জানেন, নর্মাল একটা জিনিস। আচ্ছা, ইউআই ডিজাইনে কিছু প্রিন্সিপাল আছে, যেমন ইন্টারফেস কনসিস্টেন্ট, আচ্ছা, কনসিস্টেন্সি মেনটেন করা। যেমন দেখেন এই জায়গার যে ডিজাইনটা, এখানে ধরেন 3টা পেজ আছে বা 3টা স্ক্রিন আছে, 3টা পেজের কন্টেন্ট কিন্তু 3 রকম, কিন্তু এখানে দেখেন তো লেআউটটা কিন্তু একদম কনসিস্টেন্ট, অর্থাৎ এখানে যা এখানেও তাই, ডিজাইনটা কিন্তু সেম, বাট ভিতরের কন্টেন্ট আলাদা হতে পারে, বাট লেআউটটা সেম থাকতে হবে। এখানে দেখেন ইনকনসিস্টেন্ট পেজ ডিজাইন, এটা কনসিস্টেন্ট, এটা পারফেক্ট। এইটার লেআউটটা হরিজন্টাল, এটা আবার ভার্টিক্যাল, এটা আবার এখান থেকে হরিজন্টাল, এটা ভার্টিক্যাল। তো এইরকম কোনো ডিজাইন রাখা যাবে না। অবশ্যই আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে ডিজাইনের ভিতরে, ফ্যামিলিয়ারিটি বা সিমিলারিটি যাই বলেন, কনসিস্টেন্সি সব মানে একই রকম জিনিস, একই কনসেপ্ট। প্রোভাইড ইনফরমেটিভ ফিডব্যাক। আচ্ছা, এখানে দেখেন ফিডব্যাক বলতে এখানে কি বোঝেন, কেউ কে বলতে পারবেন? এখান দ্বারা মানে কি বোঝানো হয়েছে এই ইনফরমেটিভ ফিডব্যাকটা? কার ফিডব্যাক বা কিসের ফিডব্যাক, এটা কি বুঝতে পারতেছেন? অ্যাকাউন্ট ফিডব্যাক, সরি আরেকবার। অ্যাকাউন্ট ফিডব্যাক অ্যাকাউন্ট ফিডব্যাক মানে ক্রেডেনশিয়াল যেটা বলে আর কি, ক্রেডেনশিয়াল ডিটেইলস। ক্রেডেনশিয়াল ডিটেলস না, এখানে এই দেখেন একটা সাইন আছে, একটা সাইন আছে, এই সাইন দুইটা দিয়ে আপনি কি বলতে পারতেছেন? স্যার ক্যারেক্টার লিমিট বোঝাচ্ছে কি আর কতগুলো ক্যারেক্টার? রাইট রাইট, এই টাইপের। অর্থাৎ এখানে যে আপনি ইনফরমেশনগুলো দিচ্ছেন, ধরেন একটা পাসওয়ার্ড দিলেন, পাসওয়ার্ডে কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া ফুলফিল যখন হয়ে যাবে তখন আপনাকে একটা ফিডব্যাক দিবে, মেশিন একটা ফিডব্যাক দিবে যে না আপনার যে পাসওয়ার্ডের নাম্বারগুলো ব্যবহার করছেন এটা আমাদের ক্রাইটেরিয়া, সিকিউরিটি ক্রাইটেরিয়া ফুলফিল করছে। আর দেখা যাচ্ছে আপনি নাম্বার দিলেন বাট সিকিউরিটির যে ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিল করে নাই, তখন আপনি এখান থেকে ফিডব্যাক দেখে বুঝতে পারবেন যে আমাকে চেঞ্জ করতে হবে। আর নয় বারবার যখন সাবমিট করবে তখন এরর দিবে, আবার নতুন করে আপনাকে সব কিছু দিতে হবে। তো এই যে ফিডব্যাকটা, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, এরপর আসি অ্যালাইনমেন্ট। তো এটা নতুন কিছু না, আপনারা অনেকেই ডিজাইনার আছেন, অ্যালাইনমেন্ট সম্পর্কে খুব ভালোই জানেন, কারণ আজকে দেখলাম কয়েকজনের ডিজাইন খুবই চমৎকার ডিজাইন করছেন, বিগিনার হিসাবে খুবই ভালো ডিজাইন হয়েছে, আবার দু একজনের একটু ডিজাইনে প্রবলেম আছে, ওটা ইমপ্রুভ হয়ে যাবে, একটু ট্রাই করলে ইমপ্রুভ হয়ে যাবে, সমস্যা নেই। তো ডিজাইনের মধ্যে অ্যালাইনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে সব কিছু ঠিকঠাক আছে, অ্যালাইনমেন্ট উল্টাপাল্টা, তাহলে ওই ডিজাইনটা কিন্তু পারফেক্ট হয় নাই, বা ওই ডিজাইনটা কোথাও কাজেও লাগাতে পারবেন না। এই জন্য এখানে দেখেন এই সেকশনটা কিন্তু পুরোপুরি সেন্টার অ্যালাইন, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আবার এখন এইটাকে যদি সেন্টার অ্যালাইন করে দেন, যে ইমেল অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড, ফুল নেম, এইটাকে সেন্টার করলে কিন্তু এটা ভালো লাগবে না, দেখতে রিলেভেন্ট হবে না। তো যেহেতু লেখাটা এখান থেকে শুরু হবে, তাহলে আপনার ইন্ডিকেটর যে টেক্সট আছে সেটাও কিন্তু এখানে রাখতে হবে, অর্থাৎ অ্যালাইনমেন্টটা লেফট অ্যালাইন রাখতে হবে সব জায়গায়। এখন একটা লেফট অ্যালাইন, একটা যদি রাইট অ্যালাইন হয় সেক্ষেত্রে আবার কনসিস্টেন্সির ব্যাপারটা থাকবে না। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কন্ট্রাস্ট। এক মিনিট, আচ্ছা এখানে আসি আমরা, একটু ওয়েট করি।
আচ্ছা, মাহমুদ স্যার কি আছেন? হ্যাঁ আছি। ও আচ্ছা। আচ্ছা, মাহমুদ স্যার একটু কথা বলবে। মাহমুদ স্যার হচ্ছে আমাদের গ্রাফিক ডিপার্টমেন্টের হেড হিসেবে আছে। তো আপনাদের সাথে একটু ইন্ট্রোডিউস হবে স্যারের সাথে। আপনারা একটু কোঅপারেট করেন প্লিজ। তো স্যার প্লিজ আপনি শুরু করেন, আমি একটু ব্রেক নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ জি স্যার, স্যার, ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আচ্ছা, আপনাদের ক্লাস কেমন চলছে সবার? জি স্যার, আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছে স্যার। আচ্ছা, তো আমি শুরুতে একটু সরি বলছি, কারণ আপনাদের ক্লাসের মাঝে আমি আসলে একটু ইন্টারাপ্ট করলাম। তারা খুব মনোযোগ দিয়ে ক্লাস করছিলেন। তো আমি এখন থেকে হয়তো মাঝে মধ্যে একটু আপনাদের ব্যাচে ঢুকবো, একটু আপনাদের খোঁজ খবর নিব আর কি। ঠিক আছে, যে আপনাদের ক্লাসগুলো কেমন চলছে, আপনারা কেমন শিখছেন, কোনো ধরনের সমস্যা ফেস করছেন কিনা। ঠিক আছে, তো এই আর কি, এ কারণেই। আর আমিও যেহেতু একজন গ্রাফিক ডিজাইনার প্লাস ইউএলএপি গ্রাফিক ডিপার্টমেন্টের হেড হিসাবে আছি, আপনারা শিখছেন ইউআই ইউএক্স। সো এটা একদমই আসলে কিন্তু রিলেটেড, আমাদের গ্রাফিক্সের একটা পার্ট বলা যায় ইউআই ইউএক্সটা। তো কতগুলো ক্লাস হয়েছে এ পর্যন্ত আপনাদের? 14টা স্যার। 14টা শেষ হয়ে গেছে। টোটাল ক্লাস কয়টা হবে? 16টা। না, 18টা। 18টা, অর্থাৎ আর মাত্র 4টা ক্লাস বাকি আছে না? হিসেব অনুযায়ী, বাট সামহাউ প্লাস মাইনাস হতে পারে আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে হয়তো আরো 2 একটা ক্লাস বাড়তে পারে যদি প্রয়োজন হয়, তাই তো? জি স্যার। কারেক্ট। আচ্ছা, রাজীব কায়সার সাহেব, আপনি তো এর আগেও অন্যান্য ব্যাচেও ক্লাস করেছেন, এই ব্যাচে এখন করছেন না? জি। আপনি এর আগে কি কি কোর্স করেছেন? আমি তো আসলে মূলত ভিডিওতে অনেক আগ থেকে কাজ করতাম, তো আমার কোনো সার্টিফিকেশন ছিল না। তো আলটিমেটলি আমার চ্যানেলের জন্য আমি ভিডিও করি, অ্যানিমেশন করি। গ্রাফিক্সটা আগেও করা ছিল, ওটা জাস্ট আবার একটু রিক্যাপ করলাম। আর রিসেন্টলি যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে ইউটিউব মার্কেটিং। দেন দিস ইজ দ্য আচ্ছা লাস্ট ওয়ান। আচ্ছা, তো ইউআই ইউএক্সটা কেন শিখতে আসলেন? এইটা শেখার পেছনে আসলে কারণ কি, যখন সামহাউ গ্রাফিক্স নিয়ে বিভিন্ন জায়গাতে কথাবার্তা হয় ক্লায়েন্টের সাথে, বা বিভিন্ন জায়গাতে যখন নাকি সামহাউ কাজ নিয়ে কথাবার্তা হয়, হুম, তো ওইখানে ওই ইউআই ইউএক্স নিয়ে মূলত অনেকে পিং করে। আচ্ছা তো আচ্ছা আলটিমেটলি এইটার বিষয় যেহেতু ক্লিয়ার কোনো ধারণা আমার ছিল না, জাস্ট ওভারঅল যেটাকে হাই লেভেল ভিউ বলা হয়, হাই লেভেল ভিউ থেকে আমার একটা ধারণা ছিল, বাট ইন প্র্যাকটিক্যাল আমার মোটেও ধারণা ছিল না, যে কারণবশত ইন্টারেস্ট থেকে সেটা শেখা। আচ্ছা আচ্ছা, যাক। আচ্ছা, নাদিয়া ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন? নাদিয়া ইসলাম কি ক্লাসে আছেন? আচ্ছা, আপনার কি মাইকে সমস্যা আছে? মাইক নাই? ও আচ্ছা, মাইক নাই। আচ্ছা, তারপর হচ্ছে জিহাদ হোসেন, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আপনি কি এটা ফার্স্ট কোর্স আপনার, নাকি এর আগে কোনো কোর্স করেছেন? না স্যার, আমার এটাই প্রথম স্যার। এটাই প্রথম। আচ্ছা, তার মানে আপনি এর আগে গ্রাফিক ডিজাইনের কি আইডিয়া ছিল আপনার, লাইক ফটোশপ স্যার, ইলাস্ট্রেটর? গ্রাফিক ডিজাইন সম্পর্কে কিছুটা ধারণা ছিল, তবে একদম বিগিনিং লেভেলের আর কি। আচ্ছা আচ্ছা, তো এমনি এই কোর্স করতে কি প্রবলেম হচ্ছে আপনার, মানে না কতটুকু স্যার, প্রবলেম বুঝতেছেন? হচ্ছে না, মানে হয়তো কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছি, কিন্তু স্যারের রেকর্ড ক্লাসগুলো দেখে ওগুলো আবার রিকভার করতে পারছি। সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো যাই হোক, আমি জাস্ট 2 মিনিট কথা বলবো। তো সেটা হচ্ছে, দেখেন, ইউআই ইউএক্স যদি আমি বলি, আপনার গ্রাফিক ডিজাইনের বর্তমানে আসলে আহ, যত ধরনের ডিমান্ডেবল কাজ আছে তার মধ্যে কিন্তু ইউআই ইউএক্সটা বর্তমানে সবচাইতে আমি বলবো ডিমান্ডেবল ওয়ার্ক। ঠিক আছে, তো একটা কোম্পানির ওয়েবসাইট বলেন, একটা মোবাইল অ্যাপ বলেন, এটা কত ভালো চলবে সেটা কিন্তু ডিপেন্ড করে আপনার আহ, একটা প্রপার ইউআই ইউএক্স এর সলিউশনের উপরে, কাজের উপরে। তো বাংলাদেশে এখনো পর্যন্ত আসলে যত দক্ষ ইউআই ইউএক্স ডিজাইনার দরকার, ওই লেভেলে কিন্তু এখনো ম্যান পাওয়ার নাই। সো বলা যায় যে এই জায়গাটা কিন্তু এখনো খালি, বুঝতে পারছেন?
তো আপনারা যদি এই জায়গাটা আসলে দখল করতে পারেন, আপনারা যদি একটু ভালোভাবে শিখতে পারেন, আমি জানি ইউআই ইউএক্সটা আসলে শেখাটা মুখের কথা না, এটা আমি চাইলাম আর হয়ে গেল এমন না, কারণ এখানে অনেক রিসার্চের বিষয় থাকে। আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন। হয়তো আপনাদের এক সময় অনেকে ছিল, এখন ধৈর্য ধরে মানে আপনারা অল্প কিছু মানুষ আছেন, সবাই এখন নাই। তো এটার রিজন কিন্তু দেখেন এটাই, যে কারণ এটা একটু কঠিন আছে, তাই না? সো অনেক বেশি রিসার্চ করতে হয়। নিজেকে একজন গবেষক মনে হয় না এখন? আপনাদের নিজেকে কিন্তু এখন একটু গবেষক মনে হয়, তাই না, যে আমরা বিভিন্ন প্রবলেমের সলিউশন করছি। তো যাই হোক, আমি বলবো যে আপনারা যদি আহ এটাকে একটু কষ্ট করে হলেও আয়ত্তে নিতে পারেন, ঠিক আছে? আর এটা যে আসলে 2 মাসেই ইউআই ইউএক্স ডিজাইনার হয়ে যাওয়া যাবে এরকমও না। আপনার এটা আসলে বছরের পর বছর এটা সাধনা করে যেতে হবে, চেষ্টা করে যেতে হবে, ঠিক আছে? সো দেন একটা পর্যায়ে গিয়ে আসলে আমরা একটা লেভেলে যেতে পারবো। বাট এই সেক্টরটা আমি বলবো যে অত্যন্ত ডিমান্ডেবল সেক্টর, এবং যদি বলেন যে আহ, আগামী 10 বছর মানে কোন স্কিলগুলো ডিমান্ড সবচাইতে হাই থাকবে, আমি বলবো যে যেগুলো হাই থাকবে তার মধ্যে হচ্ছে ইউআই ইউএক্স কিন্তু অন্যতম। বুঝতে পারছেন? কারণ বিশ্বে যতদিন ব্যবসা বাণিজ্য থাকবে চলবে ততদিন কিন্তু এই ওয়েবসাইট লাগবে, অ্যাপ লাগবে, ঠিক আছে? আর এগুলো যেহেতু লাগবে, তার মানে আপনার ইউআই ইউএক্স ডিজাইনারও লাগবে। বুঝতে পেরেছেন? তো আমি যদি শুধু বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে একজন দক্ষ ইউআই ইউএক্স ডিজাইনারের স্যালারি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাইতে কিন্তু কোনো অংশে কম নয়। আপনার একজন ইউআই ইউএক্স ডিজাইনারের স্যালারি কিন্তু 1 লাখ 2 লাখ এরকম কিন্তু হতে পারে। সো এই জন্য আমি বলবো যে আপনারা যেটা শিখছেন এটা কিন্তু ওই লেভেলের আসলে একটা ডিমান্ডেবল সাবজেক্ট। সো আর অল্প কিছু ক্লাস আছে, আমার বিশ্বাস এতদিনে আপনারা মোটামুটি অনেক কিছু শিখেছেন। আপনাদের গ্রুপে বেশ কিছু কাজও দেখলাম, কয়েকজন তো খুবই ভালো কাজ করছেন, বাকিরাও চেষ্টা করেন, জাস্ট সময় দিতে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? তো স্যার ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আফসানা মিমি, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার, চিনতে পারছেন? জি জি, আপনি আমার ব্যাচে ছিলেন আগে, তাই না? 2403-এই। জি জি। তো এই ইউএক্স ডিজাইনটা তো এটার মধ্যে ছিল, তো ধাপে ধাপে যাচ্ছি স্যার। হুম, আর সত্যি খুব কঠিন। আমি এখনো মানে একদম অ্যাসাইনমেন্ট গুলো ঠিক মতো জমা দিতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি। চেষ্টা করতে থাকেন, হ্যাঁ। আর কোনো সমস্যা হলে সাইফুল স্যার তো আছেনই, ঠিক আছে? জি দেন হচ্ছে আমাকেও জানাতে পারেন, অসুবিধা নেই। তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আপনারা ক্লাস কন্টিনিউ করেন, হ্যাঁ। ভালোভাবে শিখতে থাকেন। আর জব প্লেসমেন্ট বা এই সব বিষয়গুলোতে হেল্প লাগলে আমরা আছি, সমস্যা নেই, ঠিক আছে? আপনাদের নিশ্চিত একটা ভালো ক্যারিয়ার আছে ইউআই ইউএক্স এ। জাস্ট আপনারা আচ্ছা, আমরা এখানে ছিলাম কন্ট্রাস্টের ভিতরে। তো দেখেন, ওই যে আমরা ওভারলে ব্যবহার করছিলাম কোথায়, এই যে ডিজাইনটা একটু দেখাচ্ছি, এখানে এখানে এটা তো আপনাদের করে দেখাইছিলাম। এখন এখানে যে পিছনে যে ওভারলেটা ইউজ করার কারণটা, সেটার সলিউশনটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কেন ইউজ করছিলাম। এটার যে প্রিন্সিপাল বা রুল, সেটা হচ্ছে এইটা, এই ওয়ার্ডটা কন্ট্রাস্ট। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটু ভালো করে চিন্তা করবেন বিষয়টা। তো যদি আমার কন্টেন্ট লাইট হয় তাহলে ব্যাকগ্রাউন্ড থাকতে হবে ডার্ক। যদি ব্যাকগ্রাউন্ড লাইট হয় তাহলে কন্টেন্ট হবে তার অপোজিট, বিপরীত হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড লাইট আছে, কন্টেন্ট কী হবে? ডার্ক হয়ে যাবে। যেমন এখানে ব্যাকগ্রাউন্ড লাইট, কন্টেন্ট কিন্তু এটা একটু ডার্ক। আবার এইটার সাথে এটার কন্ট্রাস্ট পারফেক্ট। এখন এইটা ডার্ক, এটার উপরে যে কন্টেন্ট সেটা কিন্তু লাইট। তাহলে দেখেন ওভারঅল সব কিছু মিলিয়ে আমার ফোকাসটা কিন্তু আমার কন্টেন্টের উপরে যাচ্ছে। সো আপনাকে অলওয়েজ বুঝতে হবে আপনি কার উপরে কাকে বসাচ্ছেন। আমি এটার উপর এটা বসাচ্ছি, তার মানে এইটাকে ফোকাস করতে হবে। এইটা হচ্ছে আমার মেইন ইনফরমেশন, কন্টেন্ট। এইটাকে ফোকাস করতে হলে কী হবে?
এইটা যে কালার আছে তার অপোজিট রাখতে হবে, তখনই আমার ফোকাসটা এখানে যাবে। সেম কালার যদি হয়ে যায় তখন এটার সাথে কি হবে, কমন একটা জিনিস মিশে যাবে, আপনি বুঝতে পারবেন না যে কী বসানো হলো। তো ব্যাকগ্রাউন্ড অলওয়েজ ক্লিন রাখার চেষ্টা করবেন। এখানে দেখেন এই ওভারলেটা ইউজ করার ফলে আমার এটা কিন্তু রিডেবল এখন। এটা যদি আমি ফেলে দিই, আচ্ছা গ্রুপ করা আছে, এটা আমি লাস্ট ক্লাসে দেখাইছি, ওটা দেখানোর কিছু নাই। এবার আসি গ্রিড সিস্টেম। এটাও তো জানেন অলরেডি। এই গ্রিড করার ফলে দেখেন এখানে কন্টেন্টগুলো একেবারে গ্রিড ওয়াইজ দেখা যাচ্ছে। এখন যদি গ্রিড সিস্টেম ফলো না করতাম, একটা উপরে থাকতো একটা নিচে থাকতো, বা এখানের যে অ্যালাইনমেন্ট সেটা কিন্তু পারফেক্ট হতো না ডিস্ট্রিবিউশনগুলো, যার ফলে কী হতো, প্রথমত ভিজুয়াল এরর, দ্বিতীয়ত ডেভেলপমেন্টে গিয়ে এটা কিন্তু রিজেক্ট হয়ে যেত, ডেভেলপাররা এটা করতেই পারতো না, কারণ ওইখানে গ্রিড সিস্টেম ফলো করতে হয়। তারপর স্কেলেবিলিটি, ওই যে রেসপন্সিভনেস, আপনাদেরকে 3টে ভার্সন করাইছিলাম না, ট্যাবলেট ভার্সন, ডেস্কটপ ভার্সন আছে, মোবাইল ভার্সন। তো যখন সেম ওয়েবসাইটটা বা সেম টুলটা ডিভাইস চেঞ্জ করে যখন ছোটো ডিভাইসে যাবে, যখন ট্যাবলেটে যাবে, তখন যদি আপনি ভার্সন রেসপন্সিভ করে না দেন তখন কী হবে, ফেটে যাবে বা আপনার কন্টেন্টগুলো এলোমেলো হয়ে যাবে, ওইটা রিড করতে পারবে না, কেউ স্ক্রল করে করে দেখতে হবে। আবার যখন ট্যাবলেট থেকে মোবাইল ভার্সনে কেউ করবে, সুইচ করবে, বা এখানে কেউ লগ ইন করবে বা ব্রাউজ করবে, তখন দেখবেন এখানে রেসপন্সিভ না করার ফলে কী হয়েছে, এই ডিভাইসে এসে হয়তো ডেস্কটপে সব কিছু পারফেক্টলি দেখা যাচ্ছে, এই ডিভাইসে আসার পর ওই কন্টেন্ট আর পারফেক্ট থাকবে না, ভেঙে যাবে। এই জন্য 3টা ডিভাইস বেস করে আমরা মূলত রেসপন্সিভ করে দিব। ব্যাস এইটুকু জানলে আপনারা মোটামুটি ভালো কিছু করতে পারবেন। এবার আসি প্রোটোটাইপিংটা কীভাবে করবেন, একটু বেসিক ধারণা দিব, বেসিক না পুরোটাই ধারণা দিব। কোন প্রজেক্টটা দিয়ে দেখানো যায় একটু দেখি। আচ্ছা এটা দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তো প্রোটোটাইপ করার জন্য প্রথমে আমাদের প্রোটোটাইপ ট্যাবে আসতে হবে, প্রোটোটাইপ মোডে। এরপর আমাদেরকে অ্যানিমেশন করতে হবে বা কানেক্ট করতে হবে। তো প্রিভিউ দেখার জন্য আপনি প্রিভিউ বাটনে ক্লিক যদি করেন তাহলে দেখবেন এখানে একটা প্রিভিউ অন হয়ে গেছে। এখন আচ্ছা, অনেক সময় আপনার এই পেজটা ঠিকভাবে নাও আসতে পারে যদি আপনি সিলেক্ট না করেন। দেখা যাচ্ছে এখানে মাল্টি পেজের ওয়েবসাইট আছে, হোম পেজ, ইনার পেজ, অনেকগুলো পেজ আছে। তো সেক্ষেত্রে যদি কোনো একটা স্পেসিফিক পেজকে আপনি প্রিভিউ করতে চান তাহলে এটার ফ্রেমটাকে সিলেক্ট করতে হবে। এবার যদি প্রিভিউ করে দেখবেন যে অ্যাবাউট পেজটা চলে আসছে, ছোটো আছে না, এই যে সেটিংসে চলে যান, এখান থেকে ফিট উইথ করে দেন, তাহলে আপনার এখানে ফিট হয়ে যাবে। ওকে, আচ্ছা যাই হোক, আমরা একটা পেজের মধ্যে কন্টেন্টগুলোকে করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন, বাকিটা আপনারা করে নেবেন। তো লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে যখন আমরা এই নেভ মেনুগুলো বানাবো তখন কি করব, প্রতিটা মেনু আলাদা আলাদা জায়গায় থাকে। এখানে দেখেন এখানে আলাদা করা আছে এবং সবগুলো অটো লেআউটের মধ্যে আছে, আর বাটনটা আলাদা করা আছে। হ্যাঁ আছে, এখানে বাটন আছে, এই বাটনটা আলাদা করা আছে। ওকে ফাইন।
এটা আলাদা করা আছে। যদি এগুলোর সাথে কানেক্ট করতে চাই কোনো কিছু, তাহলে দেখতে হবে এটা আলাদা করা আছে কিনা। করা আছে, তাহলে আমরা এখানে ক্লিক করলেও কানেক্ট হবে কোয়ারটার সাথে। এখানে ইমেজগুলো অ্যাড করা হয়নি। ফাইন, প্রথমে একটা সেকশন দেখাইলে আপনারা বাকিগুলো করতে পারবেন। এবং যদি এখানে ড্রপ ডাউন ইউজ করতে চাই, সেক্ষেত্রেও আমরা ড্রপ ডাউন ইউজ করতে পারবো। তো ওটাও দেখিয়ে দেবো, সমস্যা নেই। তার প্রথমে আসি, আমরা এই ফ্রেমটাকে একটু প্রিভিউ করি। আচ্ছা, এখানে হোভারটা আগে থেকে করা ছিল। হোভার সহ দেখাবো। আগের হোভারটা নিয়ে নিচ্ছে, আমি নতুন করে একটা মেনু বানাই নিচ্ছি। এটার একটা কপি নিলাম, এখানে কপি নিয়ে আমি এটাকে কম্পোনেন্ট বানাবো। আচ্ছা, এটা আবার একটু করা লাগতে পারে। রাইট ক্লিক করে এই যে মেক কম্পোনেন্ট, ক্রিয়েট কম্পোনেন্ট হয়ে গেল। এবার এটা এভাবে থাকুক, আমি এটাকে ভেরিয়েন্ট করবো। ভেরিয়েন্টে ক্লিক, দেন এই জায়গায় কালারটা এটা রাখবো, যেহেতু আমার ব্র্যান্ড কালার হচ্ছে এটা। আই ড্রপার ব্র্যান্ড কালার সিলেক্ট, এটা এভাবে থাকুক। এইবার এটাকে একটু ফালাই দিচ্ছি বা এখানে রেখে দিলাম। কম্পোনেন্ট থেকে এটাকে নিয়ে আসবো, এটাকে এবার কপি করবো। অর্থাৎ ভিতরের জিনিসগুলো এখন ওই কম্পোনেন্ট থেকে আনা মেনুগুলোকে ব্যবহার করতে হবে, তাহলে এখানে কানেক্ট হবে, ওভারটা কানেক্ট হবে। অ্যাবাউট, তারপরে ব্লগ,
শপ, তারপরে কন্ট্যাক্ট পেজ নিতে পারেন। ফাইন, ঠিক আছে, এটার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এবার প্রোটোটাইপ মোডে চলে আসি। দেন এই জায়গাতে আমরা যেটা করব, এইটাকে ধরে জাস্ট কানেক্ট করে দেবো। এখানে কি করলাম খেয়াল করেন ভালো করে। প্রথমে প্রোটোটাইপ মোডে চলে আসলাম, দেন এখানে ক্লিক করে এই হোমটাকে, এই যে প্লাস সাইন আছে একটা, এখানে ক্লিক করে নিচের হোমের সাথে কানেক্ট করে দিলাম। তাহলে কি হবে, মাউস যখন এখানে ধরা হবে তখন নিচেরটা শো করবে, এবং ওইটা ট্রিগারে এসে জাস্ট হোয়াইল হোভারিংটা অন করে দিবেন। তাহলে এই যে ভেরিয়েন্ট 2 হোভার করে কি হবে, ভেরিয়েন্ট 2-তে চলে আসবে, এবং এটা অ্যানিমেশনটা ইনস্ট্যান্ট হবে। ডিজলভ করলে বা অন্য কিছু করলে কী হবে, সময় নেবে, অ্যানিমেট হয়ে আসবে, বাট আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট লাগবে। ওকে ফাইন, এইবার আমরা একটু দেখব যে আসলে কি হলো। এটাকে সিলেক্ট, ক্লিক, এখন দেখেন এই যে হোভার কিন্তু হয়ে গেছে, মাউস ধরলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের হোভার হয়ে গেছে। এখন যদি আমি চাই যে না শুধু লেখাটা কালার হচ্ছে, বাট আমার ফুল এরিয়াটা কালার হতে হবে বক্স আকারে, সেক্ষেত্রে আবার এখানে চলে আসি, নিচেরটা ধরবেন, হ্যাঁ এটা এবার থাকুক, অসুবিধা নেই। নিচেরটাকে ধরে ডিজাইনে চলে আসেন, এটার ফিল কালারটা অন করে দেন। এই যে ফিল কালার, এটা অন করে দেন। এটার কালারটাকে আমি এটা রাখবো, হ্যাঁ এটা রাখলাম, আর এইটার কালারটাকে হোয়াইট করে দেব। শেষ কাজ। এবার আমরা এখানে আসি, এখন দেখেন চেঞ্জ হয়ে গেছে। এবার চেঞ্জ, যদি চান যেটাকে একটু বড় করবেন করে দেন, দেখেন চেঞ্জ। এখন আমি চাই যে না এটা একটু রাউন্ড করব, চারপাশ থেকে রাউন্ড হবে, তাহলে এইটাকে ধরেন অ্যাপিয়ারেন্স করে দেন। এখানে অ্যাপিয়ারেন্স এসে আমি 8 পিক্সেল রাউন্ড করে দিলাম, দেখেন রাউন্ড হয়ে গেছে। এখন মাউস ধরলে রাউন্ড দেখা যাবে। এই তো আবার যদি চাই যে না ফিল রাখবো না স্ট্রোক রাখবো, স্ট্রোক অন করে দেন। আবার স্ট্রোকের মধ্যে আমি চাই নিচে, শুধু নিচে স্ট্রোক দেখা যাবে, উপর নিচে দেখা যাবে না। এটার অ্যাপিয়ারেন্স 0, নিচের স্ট্রোকের কালার কি হবে, ওইটা এই কালারটা হবে। এখন স্ট্রোকটাকে যদি আমি সলিড রাখতে চাই তো ভালো, চাইলে ড্যাশও করতে পারবো, আর একটু ছোটো করে দিতে পারবো। ড্যাশ করে রাখলাম, এটাকে একটু এরকম থাকলো, স্ট্রোকের সাইজটাকে মোটা করে দিলাম। এবার দেখেন এখন স্ট্রোক চলে আসতেছে, কিন্তু কালারটা কি, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এখানে কালার হোয়াইট করা আছে, তো চেঞ্জ তো হবেই। তো সেক্ষেত্রে আমার টেক্সটের কালারটা চেঞ্জ করে দিতে হবে, হোয়াইট না রেখে সেম কালারটা দেবো। আমার কোড কপি করা আছে, পেস্ট করে দিলাম। দেখেন তাহলে হোভারটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখালাম, এটার বাইরেও অনেক কই কই আসছে। সরি, তাহলে এরকম থাকুক, হ্যাঁ আপাতত এভাবে রেখে দিলাম। তাহলে হোভারটা কিন্তু আপনারা শিখে ফেললেন। এবার ড্রপ ডাউনটা দেখা দিচ্ছি, তাহলে আপনার মেইন একটা সলিউশন হয়ে যাবে বড় ধরনের। কারণ ড্রপ ডাউনটা একটু ডিফিকাল্ট। এখানে আমরা যেটা করতে পারি, এই হোমটাকে একটা কপি নিলাম, কপি নিয়ে এইটাকে ফিল করে দিই, হ্যাঁ
এবং এটার অ্যালাইনমেন্টটা এরকম থাকুক, দেন এটাকে কপি নিচের দিকে। আচ্ছা, কপি তো করব, সেই সাথে এটা স্ট্রোক রাখতে পারি এখানে। স্ট্রোক গেল কোথায়? এই হচ্ছে স্ট্রোক, শুধু বটমে থাকবে। স্ট্রোকের সাইজ 0.5 করে দিব, কালার হচ্ছে একটু ডিম হয়ে যাবে। হ্যাঁ, এরকম হালকা একটা স্ট্রোক থাকবে। এবার কপি করেন এটাকে নিচের দিকে, ঠিক আছে? এই স্ট্রোক হচ্ছে জাস্ট ডিভাইডটা বোঝা যাবে, এই জন্য স্ট্রোকটা রাখা। আরও কমাই, ইনসাইড এটাকে আউটসাইড করে দিই। পয়েন্ট 5, 0.2 বা 3 করলাম, ঠিক আছে। ঠিক আছে, এখানে দিলাম অ্যাবাউট, এখানে থাকলো সার্ভিস, এখানে ধরেন ব্লগ পোস্ট, এরকম আপনার যে মেনুগুলো থাকবে সেগুলো এখানে অ্যাড করবেন। এবার আমি পুরোটাকে, আচ্ছা আরেকটা নিই, হ্যাঁ, ধরেন টিম, এখানে টিম থাকলো। হ্যাঁ, ব্যাস। এবার পুরোটাকে ধরে কন্ট্রোল-G দিয়ে আমি গ্রুপ করে দিলাম। লাস্টে যেটা আছে এইটার বর্ডারটা দরকার নেই, যে বর্ডারটাকে আমি উঠাই দিব বা স্ট্রোকটাকে উঠাই দিব, স্ট্রোক নান করে দিব, বর্ডার লাগবে না, বাকিগুলোতে বর্ডার থাকবে। আর যেহেতু পুরোটা গ্রুপ করা আছে, আমি হচ্ছে প্রথমটা লাস্টেরটাতে একটু অ্যাপিয়ারেন্স দিব। এখানে আসি, এখানে ধরেন 8, এখানে 8, অর্থাৎ দুইটা কর্নার রাউন্ড থাকলো, নিচে দুইটা কর্নার রাউন্ড থাকবে। অ্যাপিয়ারেন্স যে বটমে 8, 8, ঠিক আছে, রাউন্ড হয়ে গেল। এখন হালকা একটা শ্যাডো দিব এখানে, হালকা শ্যাডো এক্স করতে হবে, তাহলে যখন এটা এখানে বসবে শ্যাডোটা আসার ফলে সুন্দর লাগবে দেখতে। সো এখানে হচ্ছে ইফেক্টে আসতে হবে, ড্রপ শ্যাডো, এই হচ্ছে ড্রপ শ্যাডো। ঠিক আছে, এটার অপাসিটি একদম কমে যাবে। অপাসিটি ধরেন 10 করে দিলাম, ব্যাস। এখন আমি এটাকে হোমের সাথে কানেক্ট করব, তাহলে প্রোটোটাইপে চলে আসি। এই দেখেন, হোমে ডাবল ক্লিক করে ধরবেন, এটাকে জাস্ট এটার সাথে কানেক্ট করেন। কানেক্ট হচ্ছে না, কারণ হচ্ছে এটাকে রাইট ক্লিক করে ফ্রেম সিলেকশনে নিতে হবে, এটা ফ্রেমের আন্ডারে নিতে হবে। হ্যাঁ, এখন দেখেন, এখন কানেক্ট হবে। ধরে আমি এটাকে কানেক্ট করে দিলাম। এখন এটা আসবে কিভাবে? ক্লিক করার পর অন ক্লিক চলে আসলো। নেভিগেট টু, এইটা হচ্ছে নেভিগেট টু কী করবেন? নেভিগেট টু হচ্ছে আপনি যে ওপেন ওভারলে, এটা করে দিবেন। ওপেন ওভারলে করে দিলাম। পজিশনটা ম্যানুয়াল করবেন, ঠিক আছে। প্রথমে কী করলাম? ট্রিগার, অন ক্লিক, অ্যাকশনটা হচ্ছে ওপেন ওভারলে, দেন হচ্ছে ওভারলেটা কোন ফ্রেম হবে, যে 34 নম্বর ফ্রেম হবে। এখানে অনেকগুলো ফ্রেম আছে, আমার কোন ফ্রেমটা হচ্ছে 34 সিলেক্টেড অলরেডি। পজিশনটা হচ্ছে আমার ম্যানুয়ালি করতে হবে, কারণ সেন্টার করে দিলে উল্টাপাল্টা হয়ে যাবে, এটা অন্য জায়গায় চলে যাবে। ম্যানুয়ালি করেন, ম্যানুয়াল ক্লিক করার পর আপনি পজিশন ঠিক করতে পারবেন। এই দেখেন, এই হচ্ছে ম্যানুয়াল পজিশন। এখন আমি ম্যানুয়ালি এই পজিশনটাকে এভাবে করে দিলাম, ঠিক আছে, এরকম হবে আমার পজিশন। হ্যাঁ, আর অ্যানিমেশনটা কী হবে? ইনস্ট্যান্ট। ফাইন। এবার আমরা একটু দেখতে পারি যে কি হচ্ছে আসলে। ওকে, হোভারটা রাউন্ড করা আছে, ওখানে রাউন্ডটা রাখা যাবে না, রাউন্ডটা 0 করে দিলাম। ফ্রেমটাকে ধরে আমরা এখন প্রোটোটাইপে চলে যাচ্ছি, প্লে করলাম। দেখেন, এখানে ক্লিক করার সাথে সাথে আমার হোভার চলে আসতেছে। হোভার কিন্তু চলে আসছে। এখন হোভার তো আসে, আর যায় না, দেখেন আর যাচ্ছে না এখন।
আর এই যে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন, এটা কোনো গ্যাপ না, এটা হচ্ছে রিফ্রেশ করলে ঠিক হয়ে যাবে, বাট যায় না কেন? যাওয়াটা আমি দেখাই নাই এই জন্য। সো যাওয়াটা দেখাইতে হবে। এই যে ক্লোজ হোয়েন ক্লিকিং আউটসাইড, এটাকে অন করে দিতে হবে, ব্যাস। এবার দেখেন, এখন দেখেন অন করলাম, এই যে চলে আসলো, আবার বাইরে ক্লিক করলাম, চলে গেল। আমি একটু নতুন করে আবার অন করি। আচ্ছা, অন্য একটা পেজ চলে আসছে, এটা আসে না। ওকে, তো এখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে, গ্যাপটা দেখেন এখানে এখানে কোনো গ্যাপ নেই, বাট ওইখানে দেখা যাচ্ছে। তো এটা আসলে ওই সিস্টেম এরর, ঠিক হয়ে যাবে এটা। অনেক সময় ক্যাশ ধরে রাখে, ওইটা ক্যাশের কারণে এরকম হয়। তো আপনি যদি ব্রাউজার করেন, ও আচ্ছা, এটা তো না, সমস্যা নেই। গ্যাপ 0 করা আছে, কোনো গ্যাপ নাই। স্ট্রোকটা একটু বড় করে দিই। 0.3 আছে, 0.5। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে একটা। এখন আমি চাই আরও একটা হবে আমার এখানে, ড্রপডাউন আরেকটা দিব, কার সাথে? অ্যাবাউট আসের সাথে বা ব্লগের সাথে দিব। তাহলে কানেক্ট করেন, এটাকে কানেক্ট করেন ব্লগের সাথে, ডাবল ক্লিক করেন, এই যে ব্লগ চলে আসলো, জাস্ট কানেক্ট করে দেন। এটাও সেম, সব কিছু সেম, শুধু ডেস্টিনেশনটা, আচ্ছা সরি, নেভিগেট টু ওভারলে আর ম্যানুয়াল। এবার চলে গেল কেন ম্যানুয়াল, এটাকে ধরে ব্লগের সাথে আপনি কোন জায়গায় রাখবেন সেটাকে সিলেক্ট করে দেন। তো আমি এইভাবে রাখতে চাই, এই তো ডান। এবার আপনি ভিতর থেকে মেনু চেঞ্জ করে দিতে পারেন। ধরেন এখানে হচ্ছে আপনার থাকলো হচ্ছে সার্ভিস অথবা লেটেস্ট ব্লগ, লেটেস্ট ব্লগ, পপুলার ব্লগ, সার্ভিস, ব্লগ পোস্ট, তারপরে হচ্ছে ধরেন ম্যাপ। এবার আমরা এখানে আসি, বা এখান থেকে ছোট্ট করে প্রিভিউ দেখা যায়, যে প্রিভিউ দিলে এখানে ছোট করে প্রিভিউ হবে। ফ্রেম সিলেক্ট হয় নাই, ফ্রেম সিলেক্ট, ঠিক আছে। এবার সিলেক্ট হয়েছে, এই দেখেন ব্লগে ক্লিক করলে আমার এটা চলে আসতেছে, আবার এখানে ক্লিক করলে এটা এখানে চলে আসতেছে। এই যে, সো হোভারটা কিন্তু ডান, হোভার হয়ে গেল। আমি যদি বড় করে ক্লিক করি, প্রেজেন্ট, তাহলে আমার হোভার হয়ে গেল, এই যে এখানে হোভার আছে, ঠিক আছে। হোভার এবং ড্রপ ডাউন এটা পারবেন। এবার আসি, ধরেন এই বাটনে ক্লিক করলে কোথায় চলে যাবে সেটা নেভিগেট করতে হবে। তারপরে ধরেন এখানে একটা বাটন আছে, এখানে ক্লিক করলে কোথায় যাবে সেটাকে নেভিগেট করা, এখানে এই অ্যাকশনগুলো কী হবে সেটা একটু নেভিগেট করে দেব। তো সেটার জন্য আমাকে, আশা করি যে এখন আর আপনাকে বোঝাইতে হবে না, এইটুকু বুঝলে সবই বোঝা যায়। এই বাটনের সাথে ধরেন রিকোয়েস্ট গেট এ কোড, রিকোয়েস্টে কোড, এখন কোডের জন্য কোথায় যাবে, কোন পেজের সাথে কানেক্ট হবে, সেই পেজটা ওই বাটনের সাথে কানেক্ট করে দিতে হবে। তাহলে কোডের জন্য আমার এই কন্ট্যাক্ট পেজে আসবে, এখানে এসে সে তার কোডটাকে ওখানে লিখবে। হ্যাঁ, তো ডাবল ক্লিক করেন এই বাটনটার সাথে, ডাবল ক্লিক, এটাকেও হোভার করতে পারেন। হ্যাঁ, হোভার করা যায়। সো হোভার করার জন্য বাটনটাকে প্রথমে কম্পোনেন্ট বানাইতে হবে, তারপর ভেরিয়েশন, তারপরে এটা আসবে। তাহলে ওটা দরকার নেই, আমি শর্টকাটে দেখাচ্ছি, জাস্ট কানেক্ট করে দিব।
কন্টাক্ট আস এই পেজের সাথে জাস্ট আমরা কানেক্ট করে দিলাম, কানেক্ট, ঠিক আছে, এই যে কানেক্ট হয়ে গেছে। এখন এটা জাস্ট ওখানে ক্লিক করলে আসবে, ক্লিক করার পরে নেভিগেট টু, এটা হ্যাঁ ঠিক আছে, নেভিগেট হবে এই যে, আপনি এখান থেকে ক্লিক করতে পারেন, এত দূরে না গিয়ে জাস্ট এখানে ক্লিক করে পেজটাকে সিলেক্ট করে দিলে হবে। আর অ্যানিমেশন ইনস্ট্যান্ট, আপনি যদি ডিজলভ করে দেন তাহলে হালকা একটা অ্যানিমেশন হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, ক্লিক করলে এরকম হালকা একটু অ্যানিমেশন হবে, এই যে। তো ঠিক আছে, এবার আমরা দেখি, জাস্ট ক্লিক করবো, এই দেখেন কন্ট্যাক্ট পেজে চলে আসছে। এখানে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজে চলে যাবে। আবার যদি হোমে ক্লিক করেন, কন্ট্যাক্ট পেজের হোমে, তাহলে ওখানে যাবে। কিন্তু হোমে, কন্ট্যাক্ট পেজের হোমে কিন্তু আমাদের কোনো লিঙ্ক করা নাই, বাট আপনাকে করতে হবে। এই কন্ট্যাক্ট পেজের হোমের সাথে ডাবল ক্লিক করেন এখানে, আবার ডাবল ক্লিক, এই হোমটা কিন্তু আমার ঠিকভাবে করা নেই, এই যে পুরোটা একসাথে করা, এই জন্য আমি বলছিলাম যে এটা রাখা যাবে না, একটা একটা করতে হবে। ফাইন, তো আমি এটাকে কাট করি, তো এই হোমটাকে এখন আমরা কি করব, এটাকে অন ক্লিক, এটা নেভিগেট টু হবে, নেভিগেট টু কার সাথে, ডেস্টিনেশন হচ্ছে আমার হোম পেজ, মেইন ডেমো, এখানে যাবে, ইনস্ট্যান্ট না ডিজলভ, তাহলে দেখেন কানেক্ট হয়ে গেছে। এবার এখানে চলে যান, গেটে কোড, হোমে ক্লিক করলাম, আচ্ছা নেভিগেট টু, ঠিক আছে, একটু দেখি, ঠিক আছে, আচ্ছা এটা আসে নাই, এখানে একটু কাজ করতে হবে, এটার ফ্রেমটা ধরে ফেলছে, এই যে ফ্রেমটা ধরে ফেলছে, এখানে একটা ফ্রেম আছে, ফ্রেমটা ধরে ফেলছে, তো আর এটা তো 404 পেজে কানেক্টেড, এটার আগের পেজটা আপনি কানেক্ট করলেন না? ও সরি সরি, এইটা রাইট, হ্যাঁ সুন্দর বলছেন, ওই পেজে চলে গেছে এখানে, ঠিক আছে। এই যে এখানেও এরিয়াটাও প্রবলেম আছে, তো আমি জাস্ট বাকিগুলো ফেলে দিলাম। তাহলে হোমটা কি এখানে দিছিলাম না, সরি সরি সরি, হোমটা এখানে চলে আসছে, এটা দরকার নেই, আমি শুধু হোমটাই রাখি। এখানে কাজ করতেছে এখন, দেখেন এই যে রিকোয়েস্টের কোড এখানে চলে আসলো। ব্যাক করার জন্য আমি এখানে যে ব্রেড ক্রাম্প আছে, এখানে আপনি লিঙ্ক করে দিতে পারেন, তাহলে হোমে চলে যাবে, অথবা এখানে ক্লিক করলে হোমে চলে যাবে। ব্রেড ক্রাম্পে যদি আমরা লিঙ্ক করতে চাই, এটা আলাদা থাকতে হবে, এই যে ওখানে সব কিছু একসাথে করে ফেলছে, তো এটা কপি রাখলাম এখানে, এই হোমটাকে কেটে দিচ্ছি, এই হোমটা এখানে দিয়ে দিলাম, কালার, এটা একটু বোল্ড, ফাইন। এবার দেখেন ক্লিক, যে ব্রেড ক্রাম্প এখানে ক্লিক করলে হোমে চলে যাবে। আবার যদি এখানে আসি, এই হোমে ক্লিক করলে ওখানে চলে যাচ্ছে, ঠিক আছে, ওকে। তাহলে এইটুকু গেল। এখন এটার মধ্যে যদি হোভার করতে চান, এটাকে কেউ বলতে পারবেন হোভারটা কিভাবে করব? এখানে যেখানে মাউস ধরলে হোভার হবে, তারপরে আমরা ক্লিক করব। তো হোভার করার জন্য আমি এটাকে একটা
কম্পোনেন্ট বানাই ফেললাম। দেন কম্পোনেন্টটাকে এখানে নিয়ে আসি, দেন এটাকে অ্যাড ভেরিয়েন্ট করতে হবে না? ভেরিয়েন্ট করতে হবে। ক্রিয়েট কম্পোনেন্ট, এই যে অ্যাড ভেরিয়েন্ট, কালারটা হচ্ছে এটা, ফাইন। এখন হচ্ছে এটাকে কানেক্ট করে দিব হোভারিং ভেরিয়েন্ট 2 ইনস্ট্যান্ট, ফাইন। আচ্ছা, hovering change to variant 2 instant, ঠিক আছে। এইটা নিচের বাটনটার সাথে কানেক্ট করতে হবে তো? না, বাটনের সাথে কানেক্ট লাগবে না। এবার দেখি একটু, আচ্ছা দুইটা হয়ে গেছে এখানে, এই জন্য প্রবলেম। ওখানে দুইটা ছিল আসলে, ফার্স্ট এরটা যাচ্ছিল রিকোয়েস্ট টু কোড, এই কারণে, আর এরপর একটা হোভার। হ্যাঁ, এখন এটাকে একটা কপি নিতে হবে। আগে কম্পোনেন্ট তৈরি করব, কম্পোনেন্ট তৈরি করার পর এটা এখানে বসাচ্ছি। ঠিক আছে, এবার ওভারটা কি আগে করে নিতে হয়? ওভারটা আপনি পরেও করতে পারেন। এই যে এখন ওভার হচ্ছে, এখন ওভার হবে। মাউস ওভারিং চেঞ্জ টু ভেরিয়েন্ট, ঠিক আছে, ঠিক আছে, এখন হয়ে গেছে। এবার এই হোভারের সাথে কানেক্ট করব কাকে? কন্টাক্ট, ঠিক আছে। এখানে হচ্ছে এই যে কন্টাক্ট পেজ, তাহলে অন ক্লিক হবে, নেভিগেট টু, এটা ইনস্ট্যান্ট ডিসলভ করে দিলাম, ফাইন। ঠিক আছে, কন্টাক্ট পেজে চলে আসলো। আবার এখানে ব্যাক করলাম, তাহলে এখানে হোভার হচ্ছে, আবার ক্লিক করলে কাজও করতেছে, ঠিক আছে। তাহলে এই কন্ট্যাক্টের সাথে আপনি কন্ট্যাক্ট পেজটাকে নেভিগেট করে দিতে পারেন, অর্থাৎ প্রতিটা মেনুর সাথে প্রতিটা পেজকে নেভিগেট করতে হবে। মানে কন্ট্যাক্ট পেজটা কোথায় যাবে? এটা যাবে অন ক্লিক, ঠিক আছে, নেভিগেট টু, এই যে কন্ট্যাক্ট ডিসলভ। এবার দেখেন কন্ট্যাক্ট পেজে ক্লিক করলে আমার কন্ট্যাক্ট পেজ চলে আসতেছে। আবার হোমে গেলাম, রিকোয়েস্ট টু কোড, রিকোয়েস্টের কোড এটার জন্য এখানে আসবে। তো বাকি সবগুলো পেজ কিন্তু এভাবে করে দিতে হবে, বুঝতে পারছেন না? এটা মেনুগুলো কীভাবে কানেক্ট করবেন। তাহলে এই বাটন পারলে এই বাটনটাও পারার কথা, এটাগুলো তো সেম একই জিনিস। এখানে একটা অ্যাকর্ডিয়ান আছে, অ্যাকর্ডিয়ানটাকে নেভিগেট করার জন্য কি করবেন?
এই প্রতিটা প্লাস সাইনে ক্লিক করলে নিচে আসবে আর কি, অর্থাৎ এরকম এক্সপ্যান্ড হবে। তাহলে এরকম আর একটা অ্যাকর্ডিয়ন আপনাকে বানিয়ে নিতে হবে ফ্রেমের মধ্যে। সেম কোশ্চেন অ্যান্সারটা এভাবে দিয়ে আলাদা একটা ফ্রেমে রাখতে হবে। ফ্রেম যদি ফ্রেম না হয় তাহলে রাইট ক্লিক করে ফ্রেম সিলেকশন, দেখেন যে ফ্রেম হয়ে গেছে। হ্যাঁ, তো যখন এরকম ফ্রেম বানাতে পারবেন তখনই মূলত এটা কানেক্ট হবে। এখন প্রোটোটাইপ থেকে এটাকে জাস্ট কানেক্ট করে দেন। কীভাবে আসবে এটা? অন ক্লিক, নেভিগেট টু, এই যে ফ্রেম 27 ডিসলভ, ঠিক আছে, ক্লিক করলে আচ্ছা এটা এখানে আসতেছে। হ্যাঁ, এখন এখানে একটা ব্যাপার আছে, জাস্ট এখানে ক্লিক করলে চেঞ্জ করতে পারবেন। নেভিগেট টু ফ্রেম, আচ্ছা এখানে ওভারলে করবেন, ওভারলে, নেভিগেট টু না, ওভারলে করার পর ম্যানুয়াল, এটা সরি এইটাই যে ম্যানুয়ালটা কোথায় আসবে এখানে দিতে হবে, একদম এইটার সাথে ম্যাচ করে এখানে বসাবেন এক্স্যাক্ট পয়েন্টে। শেষ। এবার দেখেন আমি একটু হোমে গেলাম, দেখেন এখন ক্লিক করলে এটা এক্সপ্যান্ড হচ্ছে। আচ্ছা আবার ক্লিক করলে বন্ধ হবে, সেটার জন্য আবার এখানে এটা দিতে হবে, ক্লোজ হোয়েন ক্লিক আউটসাইড, দেওয়া আছে অলরেডি। এই যে আউটসাইডে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। তবে যদি ইনস্ট্যান্ট করে দেন তাহলে আরও দ্রুত হবে এটা। ঠিক আছে, এই যে ইনস্ট্যান্ট। তাহলে অ্যাকর্ডিয়নটা বুঝতে পারলো ডেভেলপার যে আসলে অ্যাকর্ডিয়নটা কীভাবে কাজ করবে। আর না পারার মতো ওরকম কিছুই নেই। এগুলো তো হোভার করে লিঙ্ক করে দিবেন, জাস্ট শেষ। এইভাবে করে প্রতিটা পেজের কন্টেন্টগুলোকে আপনাকে লিঙ্ক করতে হবে, প্রোটাইপ করতে হবে, যাতে এখানে আসার পর ফুল ওয়েবসাইটটা লিঙ্ক থাকে, যে কোথায় যে অ্যাকশনগুলো আছে, কোন জায়গায় কী অ্যাকশন হবে, কোথায় ক্লিক করলে কোন জায়গায় চলে যাবে, এই জিনিসগুলো যাতে এখানে নেভিগেট করা থাকে, এটাই প্রোটাইপ, আর কিছু না। আচ্ছা, আরেকটা ব্যাপারে প্রবলেম হতে পারে ক্যারোসেল। ধরেন এখানে কোনো ক্যারোসেল নাই ওরকম। ও আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে যদি আপনার ওয়ান পেজ ওয়েবসাইট হয়, ল্যান্ডিং পেজ হয়, তখন দেখা যাচ্ছে আপনার পেজ হচ্ছে একটার মধ্যেই কানেক্ট করা সব কিছু। তখন কিভাবে কানেক্ট করবেন? ধরেন অ্যাবাউট সেকশনটা হচ্ছে এখানে আছে, এখন অ্যাবাউট সেকশনে ক্লিক করলে একটু স্ক্রল হয়ে নিচে চলে যাবে, আবার পরের সেকশনে ক্লিক করলে নিচে স্ক্রল হয়ে আসবে। তখন শুধু একই পেজের মধ্যে এই সেকশনগুলো কানেক্ট করবেন। হ্যাঁ, কারণ আমি অ্যাবাউট সেকশনটাকে কানেক্ট করে দেবো কার সাথে, এটার সাথে কানেক্ট করে দিলাম, ঠিক আছে, ব্যাস। অন ক্লিক স্ক্রোল টু, এটা স্ক্রোল করবেন। হ্যাঁ, তাহলে স্ক্রোল হয়ে এখানে আসবে ডেস্টিনেশন টেক্সট, ব্যাস। এটা হচ্ছে টেক্সট লেখা আছে, লেয়ারের নাম টেক্সট। হ্যাঁ, আপনি এখানে গেলে দেখবেন এই ফ্রেমের ভিতরে হোম, এটার ভিতরে টেক্সট লেখা আছে আর কি, এই যে টেক্সট বাটন, এটা হচ্ছে টেক্সট। এরপরে আরেকটা মেনু আছে, এই মেনুর সাথে ধরেন ব্লগে ক্লিক করলে, বা শপ, এটার সাথে কোনো কিছু কানেক্ট করা নেই, এটাকে কানেক্ট করবো কার সাথে, পরের সেকশনটার সাথে কানেক্ট করে দিই। ধরলাম এটা হচ্ছে আমার শপ। অন ক্লিক স্ক্রোল টু অ্যাবাউট আস, ইনস্ট্যান্ট থাকুক। হ্যাঁ, এবার একটু দেখি আমরা অ্যাবাউট, দেখেন অ্যাবাউটে ক্লিক করার পর এখানে চলে আসছে। আবার যদি শপে ক্লিক করে এখানে চলে আসলো, এই যে শপ, এটা ধরলাম শপ। এখন এটাকে যদি অ্যানিমেশন করতে চাই, অ্যানিমেট করে দিলাম। হ্যাঁ, এখন অ্যানিমেটটা কোন দিক থেকে হবে সেটা, ইজ আউট, ইজ ইন হবে। ওকে, এবার দেখি একটু শুরুতে যাই, এই দেখেন এখন স্ক্রল করে অ্যানিমেশন হয়ে আসতেছে। তাহলে ইজ ইন করে দিলে অ্যানিমেশনটা সুন্দরভাবে হবে। এখানে কিন্তু ইজ ইন করা না, দেখেন ধাপ করে চলে আসবে এখানে।
এই যে ধাপ করে চলে আসতেছে। আর এখানে সুন্দর একটা অ্যানিমেশন হয়, তারপরে স্ক্রলিং হচ্ছে একেবারে লাইভ একটা প্রিভিউর মতো। তো এখানেও আমরা এটার সাথে আমরা ইজি করে দিই। স্যার বলো। অ্যাবাউট পেজ যদি নিচেও থাকে আর আরেকটা পেজও থাকে, এই ক্ষেত্রে কি করব? যে কোনো এক জায়গায় নেভিগেট করবেন, আপনি দুই জায়গায় নেভিগেট করতে পারবেন না, যে কোনো একটা। ওকে স্যার। এখানে হচ্ছে স্ক্রল টু অ্যানিমেট ইজি। ঠিক আছে, এই তো এখন এখানেও স্ক্রল হচ্ছে। ওকে, এবার ক্যারোসেলটা দেখানোর পরে আমাদের কাজ শেষ হয়ে যাবে। দেন আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আচ্ছা, এখানে একটু করে দেখাই। ধরলাম এটা হচ্ছে আমার একটা ইমেজ, আচ্ছা এখন আমরা এইগুলোকে ধরে অটো লেআউট করে দেব। অটো লেআউট হয়ে গেলোই দেখেন। এটা কিন্তু ফ্রেমের বাইরে চলে গেছে, অর্থাৎ এই যে ক্লিপ কন্টেন্ট করা থাকলে ক্লিপ হয়ে যায়। এইটাকে আমরা চাই ক্যারোসেল যেই স্লাইডার আছে ওই স্লাইডটাকে ব্যবহার করতে। এরকম থাকলো, এটাকে একটু প্লে করে দেখি। দেখেন এটা কিন্তু ক্যারোসেল হচ্ছে না, ও নিচে যাচ্ছে, বাট পাশাপাশি যে স্ক্রলটা হওয়ার কথা সেটা কিন্তু হয় না প্রোটোটাইপের মধ্যে। তাহলে কিভাবে হবে? এটাকে ধরেন, জাস্ট প্রোটোটাইপে চলে যান, এই যে পজিশন, সরি ওভারফ্লো থেকে হরিজন্টাল স্ক্রল করে দেবেন, শেষ কাজ এইটুকুই। এখন দেখেন এই যেটা, এবার দেখেন এই যে এখন হোভার হবে ফ্রেম। এই ফ্রেমটাকে ছোট করে দিতে হবে, এইটুকু রাখবেন। এবার দেখেন হয়ে গেল এটা। এখন স্ক্রলিং হচ্ছে, ঠিক আছে, এবার হচ্ছে কিন্তু। সো এই ফ্রেম যদি বড় থাকে তখন কিন্তু হবে না। সো প্রথমে এখান থেকে হরিজন্টাল করলাম, ফুল ফ্রেমটাকে আমার এইটুকুর মধ্যে নিয়ে আসলাম। ধরেন আমরা এইটুকুর মধ্যে হোভার হবে, তাহলে একটু ফাঁকা রাখলেন, হ্যাঁ হয়ে গেল। তো এইটুকু পারলে আর মনে হয় এমন কিছু নাই যেটা পারবেন না, বাকি সবই দেখানো হয়েছে। এবার হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। এখন আপনারা যে যতটুকু করছেন আর যার যতটুকু বাকি আছে কমপ্লিট করে
আমাকে পুরোটাই সহ সাবমিট করে দেখাইতে হবে, কেমন? এটা হচ্ছে আপনাদের আগামী ক্লাসের অ্যাসাইনমেন্ট। ওকে, একটা প্রবলেম আছে স্যার। জি বলেন। 14 নম্বর ক্লাসে যখন লেকচারের মধ্যে দেখিয়েছিলেন না যে কম্পোনেন্ট অ্যাড করার পরে অ্যাড ভ্যারিয়েন্ট, হুম হুম। তো ওই অ্যাড ভ্যারিয়েন্টের যে বাটনটা, এটা সামহাউ আমার যে সফটওয়্যার মানে যেটা উইন্ডোজ থেকে ডাউনলোড করা, সামহাউ ওটাতে দেখাচ্ছে না, অ্যাড ভ্যারিয়েন্ট করতে পারছি ও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন তো, আমি একটু দেখতে হবে তাহলে।